নিজামুল মুলুক আত-তুসি, যিনি কিনা পরপর দুইজন সেলজুক সুলতান আলপ আরসালান ও তার পুত্র মালিক শাহের অধীনে পূর্ণ 30 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার মতো রাষ্ট্রীয় দক্ষতা ও যোগ্যতার অধিকারী ব্যক্তি ইসলামী রাষ্ট্র পরিচালনার ইতিহাসে প্রায় বিরল। তিনি ইসলামের মধ্যযুগীয় ইতিহাসে রাজনৈতিক ধারা ও রাষ্ট্রীয় নীতিমালার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস গ্রন্থ রচনা করতে সক্ষম হন। কে এই নিজামুল মুলুক তুসি? কি সেই গুরুত্বপূর্ণ অবদান যার জন্য তিনি আজও ইতিহাসের পাতায় একটি বিশেষ স্থানের অধিকারী? কিভাবে তার অসাধারণ সাফল্যগুলো শেষ পর্যন্ত একটি অভিনব উপসংহারের রূপ নিল? এইসব প্রশ্নের উত্তর জানব আজকের ভিডিওতে। আবু আলী আল হাসান ইবনে আলী ইবনে ইসহাক আত-তুসি 408 হিজরি মোতাবেক 1017 খ্রিস্টাব্দে তুর্কমেনিস্তানের সীমান্তের নিকটে বর্তমান ইরানের পূর্ব দিকে একেবারে শেষ প্রান্তে তুস বা মাশহাদ আল রেজা শহরে জন্মগ্রহণ করেন। গজনি সম্রাটদের শাসনামলে তার বাবা ছিলেন তুস শহরের নেতা, অর্থাৎ তিনি ছিলেন গজনি প্রশাসকের মাঝারি পর্যায়ের দায়িত্বশীল। তবে এই পদ থেকে অর্জিত আয় এবং মাসিক বেতন তার ও নিজামুল মুলুক সহ অন্যান্য পুত্রদের জন্য যথেষ্ট ছিল না। দুধ পানের বয়সেই নিজামুল মুলুকের মায়ের মৃত্যু ছিল তার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা। তার বাবা ছিলেন দরিদ্র, পারিশ্রমিকের বিনিময়ে ছেলেকে দুধ পান করানোর মতো সামর্থ্য তার ছিল না। যে নারীরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য বাচ্চাদের দুধ পান করাতো, নিজামুল মুলুকের পিতা তাকে সেই নারীদের কাছে দুধ পানের জন্য নিয়ে যেতেন। ফলে তখন থেকেই অর্থ সংকটের প্রতি নিজামুল মুলুকের দৃষ্টি খুলে যায়। দারিদ্র্যের এই অনুভূতিই তাকে প্রচণ্ড আশাবাদী করে তুলেছিল এবং তাকে শিক্ষার হাতে করেও কুরআনুল কারীম মুখস্থ করতে উদ্বুদ্ধ করেছিল। তার জন্মশহর নৌকানে তিনি ফার্সির পাশাপাশি আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেন এবং কোরআন, হাদিস, ভাষা ও ব্যাকরণের জ্ঞান লাভ করেন। তিনি শাফিঈ মাযহাবের ফিকহ-শাস্ত্র ও আশআরি মাসলাকের আকীদা শাস্ত্র অধ্যয়ন করেন। হাদিসে নববীর প্রতি তার প্রবল আকর্ষণ থাকায় তিনি তার অন্যান্য ইলম অন্বেষী সহপাঠীদের মতো সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ শাইখদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ এবং হাদিস শ্রবণের জন্য ইরাক, খোরাসান, রাই, ইস্পাহান, নিশাপুর ইত্যাদি শহর সফর করবেন। অবশেষে তিনি এই শাস্ত্রে এমন উচ্চতার দক্ষতা অর্জন করেছিলেন যা তাকে রাই শহর অর্থাৎ বর্তমান তেহরান শহরের হাদিস শিক্ষার্থীদের শিক্ষকের আসনে বসিয়েছিল। তার বাবা যে প্রশাসনিক কাজে নিরত থাকতেন সেই কাজের প্রতি তুসি নিজে যথেষ্ট অনুরাগী ছিলেন। এর ওই ধারাবাহিকতায় তিনি লেখালেখি ও রচনার জ্ঞান লাভ করেন এবং হিসাব বিজ্ঞান বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। এগুলো তখনকার মুসলিম বিশ্বের সমস্ত অঞ্চলে স্থানীয় সরকারের কার্যালয়ে নিযুক্তির মূল বিষয় ছিল। অবশেষে তিনি আফগানিস্তানের রাজধানী গজনিতে গজনি সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্মে নিযুক্ত হন। এভাবে ধীরে ধীরে তার অভিজ্ঞতা বৃদ্ধি পায় এবং তিনি সহকর্মীদের তুলনায় শ্রেষ্ঠত্বের স্থান দখল করে নেন। গজনিতে যাওয়ার পর তিনি হয়ে ওঠেন একজন কীর্তিমান হিসাবরক্ষক। তার কাছেই চূড়ান্ত হিসাবের দায়িত্ব ছিল। আনুমানিক 1043 খ্রিস্টাব্দে নিজামুল মুলুক গজনবীদের সেবা বন্ধ করে সেলজুক তুর্কিদের অধীনে কাজ শুরু করেন। পরবর্তীতে 1059 সালে তিনি সমগ্র খোরাসান প্রদেশের প্রধান প্রশাসক হন। সেলজুক সাম্রাজ্যের সুলতান তুগরিলের কোনো সন্তান ছিল না। রাই শহরে সুলতান তুগরিল মারা গেলে তার ভাতিজা সুলাইমান তার স্থলাভিষিক্ত হন, যার বিরোধিতা করেন আলপ আরসালান। ক্ষমতার লড়াইয়ে আলপ আরসালান নিজামুল মুলুকের সহায়তায় উতালমিশকে পরাজিত করেন এবং 27 এপ্রিল 1064 খ্রিস্টাব্দে সেলজুক সাম্রাজ্যের সুলতান হন। আলপ আরসালান সেলজুক সাম্রাজ্যে তার ক্ষমতা সুসংহত করার পর তিনি নিজামুল মুলুককে তার উজির নিযুক্ত করেন। অর্থ সংকটে বেড়ে ওঠা মন্ত্রীর জীবনে এটাই ছিল অন্যতম মুহূর্ত। তার উচ্চাকাঙ্ক্ষা, অধ্যবসায় এবং বুদ্ধিমত্তা তাকে মধ্যযুগীয় মুসলিম বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্রের দ্বিতীয় ব্যক্তিতে পরিণত করে। এই পদটি তাকে সেই সময়ে সেরা রাজনীতিবিদ হিসেবে যোগ্য করে তোলে। আলপ আরসালান এবং তার পুত্র মালিক শাহ এই দুই সেলজুক শাসকের অধীনে নিজামুল মুলুক দীর্ঘ 30 বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দুইজন সেলজুক শাসকের সময়ে মন্ত্রী থাকার কারণে তাকে তাজুল হাজরাতাইন লকব দেওয়া হয়। নিজামুল মুলুকই একমাত্র ব্যক্তি যিনি আব্বাসী ও সেলজুকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য তাকে আব্বাসী খলিফার পক্ষ থেকে রাদি ও আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়। রাষ্ট্রীয় অন্যান্য কাজকর্মেও নিজামুল মুলুক অংশ নিতেন। সৈন্যবাহিনীকে ঢেলে সাজানো ও অধিক শক্তিশালী করার ব্যাপারে তিনি যথেষ্ট তৎপর ছিলেন। এমনকি তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদের অগ্রভাগে থেকে লড়াই করতেন। সেলজুক সাম্রাজ্যকে উন্নত ও শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার কারণে তাকে নিজামুল মুলুক বলে ডাকা হতো। রাষ্ট্র পরিচালনায় তার অনুপম দক্ষতার মাধ্যমে তিনি ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়ে ওঠেন। তার রাজনৈতিক কৌশলের সাহায্যে তিনি একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সক্ষম হন। এই শাসন ব্যবস্থা খোরাসান, ইরান ও ইর অঞ্চলের বিস্তৃত সেলজুক সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করত। ইসলামে নবদীক্ষিত সেলজুকদের ইসলামের দিক নির্দেশনার প্রতি মনোযোগ করে তোলেন নিজামুল মুলুক। একই সাথে পারস্য বা অন্যান্য অঞ্চলে সফল শাসকদের রাষ্ট্র পরিচালনায় নানা রকম নীতি ও কৌশল সম্পর্কে অবহিত করেন।
সাধারণ মানুষের প্রতি নিজামুল মুলক খুবই আন্তরিক ছিলেন। তারা যাতে জুলুম বা অত্যাচারের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতেন। ইনসাফ কায়েমের ব্যাপারে সচেষ্ট ছিলেন। আল্লামা সুবকি তার গ্রন্থে উল্লেখ করেন, নিজামুল মুলকের কাছে কোনো অনিয়ম বা অত্যাচারের অভিযোগ আসলে তিনি কোরআন ও হাদিসের আলোকে বিচার করতেন। জালেম ও সীমা লঙ্ঘনকারীদের আল্লাহর ভয় দেখাতেন, যার ফলে মানুষ তখন নিশ্চিন্তে বসবাস করতে পারত। সুলতানের আশেপাশের প্রভাবশালী ব্যক্তিদের থেকেও তারা ইনসাফের আশা করত। সাধারণ মানুষ, মজলুম ও অধিকার বঞ্চিত লোকদের আলাদা গুরুত্ব দিতেন নিজামুল মুলক। মানুষের অভিযোগ অনুযোগ শোনার জন্য বিশেষ দিনগুলোতে মজলিস হতো। একবার এমন এক মজলিসে সরাসরি ইমামুল হারামাইন উপস্থিত ছিলেন। অভিযোগকারী এক ব্যক্তি এসে নিজামুল মুলকের দিকে একটা সিরকুট ছুঁড়ে মারল। নিজামুল মুলকের সামনে দোয়াত রাখা ছিল। সিরকুট গিয়ে পড়ল দোয়াতের কালিতে। প্রচুর পরিমাণে কালি থাকার কারণে কালি ছিটকে এসে নিজামুল মুলকের পোশাক কালো করে দিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজামুল মুলক ছিলেন খুবই শান্ত। তিনি একটু রাগান্বিত হননি, তার চেহারাও মলিন হয়নি। অথচ তিনি ছিলেন চীন থেকে নিয়ে আনাতুলিয়া হয়ে শাম পর্যন্ত বিস্তৃত সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী। তিনি হাত বাড়িয়ে সিরকুটটি নিয়ে অভিযোগকারীর অভিযোগ পড়তে লাগলেন। কিভাবে সমাধান দেওয়া যায় এই নিয়ে ভাবতে লাগলেন। উপস্থিত ব্যক্তিরা তার মতো একজন প্রভাবশালী ব্যক্তির এমন ধৈর্য আর সহনশীলতা দেখে অবাক হয়ে যান। প্রজাদের উপর যাতে জুলুম না হয় এই জন্য তিনি বিভিন্ন অঞ্চলে এই ধরনের মজলিস কায়েম করতেন। এর মধ্যে প্রধান অঞ্চল ছিল আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদ। বাগদাদে তিনি মানুষের যাবতীয় প্রয়োজন মেটানোর চেষ্টা করতেন। যারা বাস্তবেই হকদার তাদেরকে বিপুল পরিমাণ সম্পদ দান করতেন।